মানুষের আস্থা হারিয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থা। করোনাকালেও রোগীশূন্য হাসপাতাল, সেবা থেকে বঞ্চনা আর হয়রানির ভয়। অবশেষে সরতে শুরু করেছে স্বাস্থ্য খাতের কলঙ্কিতরা। নিজের পদত্যাগের গুঞ্জন এড়িয়ে গেলেন মন্ত্রী, স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর দাবি। এনআরবি ব্যাংকের 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহেদের বিরুদ্ধে ফের মামলা। এমপি পাপুলের স্ত্রী ও শালিকাকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ দুদকে। দেশে করোনায় ঝরল আরো 42 প্রাণ। একদিনে শনাক্ত 2744, বিশ্বে আক্রান্ত ছাড়ালো 1.5 কোটি। দেশে দেশে ভ্যাকসিনের সুসংবাদ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজারে বিশ্বের বৃহত্তম জলবায়ু পুনর্বাসন প্রকল্প কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃষ্টির পানিতে ভয়াবহ জলজটে রাজধানী। 17 নদ নদীর পানি বৃদ্ধি, তৃতীয় দফা বন্যার কবলে দেশ। মোকাবেলায় প্রস্তুত নয় সরকার, দাবি বিএনপি। এবং এএফসি কাপের আগে টিম কম্বিনেশন তৈরি হবে বসুন্ধরা কিংসের লক্ষ্য। স্বাগতিক মালদ্বীপের 2 ক্লাবকে মূল প্রতিপক্ষ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপের সময়ে চিকিৎসা সেবার উপর আস্থা রাখতে পারছে না মানুষ। তাই হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে কমেছে রোগীর সংখ্যা। একেবারে মুমূর্ষু অবস্থা না হলে হাসপাতালমুখী হচ্ছেন না কেউই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশের চিকিৎসা সেবার উপর অনাস্থার কারণেই তৈরি হয়েছে এমন বাস্তবতা। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, করোনা আতঙ্ক আর টেস্ট নিয়ে হতাশা থাকলেও চিকিৎসা সেবা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই রোগীদের। বাকিটা জানাচ্ছেন রুশাদ হাসান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। করোনা প্রাদুর্ভাবের পূর্বে এই হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা ছিল গড়ে 3500। বর্তমানে বহির্বিভাগে রোগীর সংখ্যা 500-র নিচে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 450-র কিছু বেশি। 200 শয্যার পৃথক কোভিড ইউনিট চালু করা হলেও আজও পর্যন্ত তা রোগীতে পরিপূর্ণ হয়নি। রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালের অবস্থাও প্রায় একই রকম। হাসপাতালের পরিচালক বলছেন, পিসিআর টেস্ট নিয়ে আতঙ্ক থাকলেও চিকিৎসা সেবা নিয়ে নেই রোগীদের অভিযোগ। যেসব ঘটনাগুলো ঘটেছে, নিশ্চয়ই মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তো অবশ্যই সৃষ্টি হয়েছে। কখনো কখনো হতাশা, কখনো বা আস্থার অভাব, এই জিনিসগুলো তো অবশ্যই কাজ করছে। তো সেখানে আমি মনে করি না হাসপাতালে আসার ক্ষেত্রে এটি খুব কাজ করছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, সাধারণ মানুষের প্রতিদিনের হয়রানি আর চিকিৎসা সেবার উপর অনাস্থার কারণেই কমেছে রোগীর সংখ্যা। যদি দ্রুত এই আস্থাহীনতা দূর করা না যায়, তাহলে জাতীয় স্বাস্থ্যের উপর, জনস্বাস্থ্যের উপর এর একটি প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়বে। কারণ রোগকে চেপে রেখে অথবা টেলিমেডিসিনের ভিত্তিতে ওষুধ নিয়ে কয়দিন মানুষ ভালো থাকতে পারবে? সম্প্রতি ঘটে যাওয়া কিছু দুর্নীতির ঘটনা সামনে আসে, এমন পরিস্থিতির বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত এই সচেত নেতার। সব মিলেই আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর রোগীদের আস্থা বেড়েছে এবং ঘরে বসেই তারা চিকিৎসা নিচ্ছে, তাদের অনেক সচেতনতা বেড়েছে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় হাসপাতালগুলো এখন খালি আছে। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সুচিকিৎসা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রোগী শূন্য সারা দেশের বেশিরভাগ সরকারি হাসপাতাল। বেড ফাঁকা পড়ে আছে যেমন করোনা ইউনিটে, তেমনি রোগী কমেছে সাধারণ ওয়ার্ডেও। ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসা না পাওয়া, হয়রানি, কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের কথায় কথায় হামলার ভয়ে হাসপাতালমুখী হচ্ছেন না রোগীরা। নানামুখী অব্যবস্থাপনার কথা স্বীকার করে স্বাস্থ্যসেবার পদ্ধতিগত ত্রুটিকেই দুষছেন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এক ভুক্তভোগী। কেবল চিকিৎসা না পাওয়ার শঙ্কায় নয়, হাসপাতালের কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের রোষানলের ভয়ে দিন কাটাতে হয় চিকিৎসা নিতে আসা রোগী আর তাদের স্বজনদের। হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন এই চিকিৎসক নেতা। ব্রিটিশদের গড়ে যাওয়া যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার সাথে এদেশের মানুষের সম্পর্ক প্রথম থেকেই নয়। একজন ডাক্তারও কিন্তু এর ভুক্তভোগী।
একই চিত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। যে ডাক্তার আছে তারা কখনোই দেখতে আসতেছে না, এই যারা ডাক্তারের সাথে যারা শিখতেছে তাদের দিয়ে চিকিৎসা চলতেছে। নানা সীমাবদ্ধতার কথা জানালেন চিকিৎসকরাও। করোনার প্রাদুর্ভাবের শুরুতে আমাদের এখানে কিছুটা চিকিৎসা সমন্বয়হীনতা ছিল। এদিকে চিকিৎসা তো দূরের কথা, 3 দিন ধরে পানি নেই রংপুর বিভাগীয় হাসপাতালে। 3 দিন থেকে আসি এখানে, আমার পানির সমস্যা, আমি পানি দূরে থেকে নিয়ে এসে খাই। যদিও পানি না থাকার খবর 3 দিনেও পৌঁছায়নি পরিচালকের দপ্তরে। বা কখনো হয়তো কোনো বিচ্ছিন্ন দু একটা জায়গায় হয়তো সাময়িকভাবে থাকতে পারে, এ ব্যাপারে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো অভিযোগ বা খুব শীঘ্র 2-1 দিনের মধ্যে কোনো অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি। চিকিৎসা না পাওয়া, হয়রানি আর করোনা ভয়েই হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চট্টগ্রামের রোগীরা। মেডিকেলে যে ভর্তি হব, আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরবো, সে কোনো নিশ্চয়তা নেই। সেবাটা মানুষের দরকার, ওই সেবাটা ডাক্তাররা দিচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে বাসায় বসে কিন্তু অনেক সময় ডাক্তারদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুক্তভোগীরা বলছেন, হয়রানি আর চিকিৎসা না পাওয়ার শঙ্কা থেকেই হাসপাতাল বিমুখ হয়েছেন রোগীরা। চেক আপ করছি পরশু দিনকে, এখন পর্যন্ত আমি রিপোর্ট দেখাইতে পারিনি কাউকে। মানুষের যতটা কমিউনিকেশনটা ইজি হবে, মানুষের ভয় যতটা কমবে, ততটাই মানুষ তখন চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু হাসপাতালমুখী হবে। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতাল চিকিৎসার নিশ্চয়তা দিতে না পারলে হাসপাতালের প্রতি রোগীদের এই আস্থাহীনতা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতালে নেই চিকিৎসা, সেখানে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষরা। অনিয়ম দুর্নীতি ঢাকতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগেই গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার হাসপাতাল ক্যাম্পাসের ভেতরেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। স্বাস্থ্য খাত নিয়ে নানা বিতর্কের মধ্যে নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে নিরুত্তর রইলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর আরও কর্মকর্তার সরিয়ে দেওয়ার খবরে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পরিবর্তন আনবে সরকার। অপরদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বললেন, মহাপরিচালকের পদত্যাগে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। বুধবার সচিবালয়ের পৃথক বৈঠকে একথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজির মেহেদী। দেশের স্বাস্থ্যসেবার করুণ চিত্রে মানুষের অসহায়ত্ব যখন স্পষ্ট হয়ে ফুটেছে, তখন পরিবর্তন আসছে স্বাস্থ্য অধিদপ্তরে। মহাপরিচালকের পদত্যাগের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল বিষয়ক পরিচালক আমিনুল হাসানকেও। বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন আরও পরিবর্তনের। আমরাও দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের, সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে সাফাই গাইলেও নিজের পদত্যাগের বিষয়টি এড়িয়ে গেলেন নানা সময়ে বিতর্কের জন্ম দেয়া স্বাস্থ্যমন্ত্রী। এর আগে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নির্ধারিত হবে নতুন মহাপরিচালক। পাশাপাশি করোনা ভ্যাকসিন জোগাড়ে সরকারের তৎপরতার বিষয়টি তুলে ধরেন। আমাদের মানুষ যেন পার্শ্ববর্তী দেশগুলোর যখন পাবে, আমরা যেন পিছিয়ে না পড়ি, এই কাজগুলো আমরা করছি। অপর এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালকের পদত্যাগকে ইতিবাচক বলছেন তথ্যমন্ত্রী। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে, এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার দুপুর 1টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাক প্রধানমন্ত্রী টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় 15 মিনিট কথা হয়েছে। এহসানুল করিম জানান, কুশল বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতি এবং মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ মোকাবিলা এবং করোনার মধ্যে বন্যা মোকাবেলায় তার সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা জানান। এনআরবি ব্যাংকের 1,51,00,000 টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিম্নমানের মাস্ক, পিপিই সরবরাহ, করোনার ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক। এছাড়াও ফার্মার্স ব্যাংকের 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। মামলার আসামি করা হয়েছে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, ছেলে রাশেদ চিশতি, রিজেন্ট হাসপাতালের এমডি ইব্রাহিম খলিলের বিরুদ্ধে। লক্ষ্মীপুর 2 আসনের এমপি গাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী দাবি করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পাপুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আলী তালুকদারের রিপোর্ট। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল মানব পাচারের অভিযোগে আটক আছেন কুয়েতের জেলে। এদিকে তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে বুধবার দুদকে তলব করা হয় পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে। পাপুলের স্ত্রী বোনকে নিয়ে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িতে আসেন দুদক কার্যালয়ে। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন সেলিনা ইসলাম। বলেন, তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর সরকারের সুনাম ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। এখন তো ওনার উপর তদন্ত করতেছে, যখন হবে তখন আপনারা জানবেন এর এন্ড কি হচ্ছে না হচ্ছে। এখন তো আপনারা যতটুকু জানেন আমি ততটুকু জানি। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। শত কোটি টাকা পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তদন্ত অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন দুদক সচিব। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত 2744 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 2,13,254 জন হয়েছে। একদিনে আরও 42 জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত মারা গেল 2,751 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 12,050টি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, ডিজির পদত্যাগের পর রুটিন অনুসারে অধিদপ্তরের কাজ চলছে। নমুনা পরীক্ষা হয়েছে 12,050, তাতে শনাক্ত হয়েছে 2,744 জন। শনাক্ত 2,13,254 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,805 জন। মৃত্যুবরণ করেছেন 42 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। বিশ্বজুড়ে করোনার প্রকোপে 1.5 কোটি ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় মোট সংক্রমিত হয়েছে 2,39,000-এর বেশি মানুষ। প্রাণহানি 5,500-এর বেশি। এইসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 6,20,000 ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত 1,51,00,000-এর বেশি। ভাইরাসটির ছোবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। পূর্ববর্তী দিনের তুলনায় দ্বিগুণ মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমণ ঠেকাতে অবশেষে মার্কিনীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। ভারতেও বেড়ে যাচ্ছে সংক্রমণ। অন্যদিকে নতুন করে আবারও সংক্রমণে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ইরানে। তবে এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 91 লাখের বেশি মানুষ। ব্রিটেনের অক্সফোর্ডের পর করোনার ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার। এদিকে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশের আগেই ভ্যাকসিন প্রস্তুতের দাবি করেছে রাশিয়া। অন্যদিকে টিকা তৈরির দৌড়ে এবার মানবদেহে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ব্রাজিল। হাসি ফুটছে দেশের জলবায়ু উদ্বাস্তুদের মুখে। বৃহস্পতিবার কক্সবাজারের খরুশকুল এলাকায় উদ্বোধন হচ্ছে তাদের জন্য দেশের প্রথম আশ্রয়ণ প্রকল্প। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরকারের শীর্ষ 10 প্রকল্পের অন্যতম এই প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্টরা বলছেন শুধু আবাসন নয়, জলবায়ু উদ্বাস্তুদের কাজের সংস্থানও নিশ্চিত হবে এই প্রকল্প থেকে। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়, ছবি তুলেছেন এমদাদুল হক মিন্টু। আবুল বাশার ৩০ বছর ধরে কক্সবাজারের কুতুবদিয়া পাড়ায় থাকেন। নদীগর্ভে নিজের বসতবাড়ি বিলীন হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন এখানকার সাগর তীরে সরকারি খাস জায়গায়। এমন কয়েক হাজার পরিবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সর্বস্ব হারিয়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন, যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। কুজিয়ারটা গ্রামে সাবেক ৩ নম্বর ওয়ার্ডে ছিলাম। ওটা তখন সমুদ্রে চলে গেছে, ৯১ তোয়ানোর পরে সমুদ্রে চলে গেছে। ওখান থেকে আমরা এসে আমরা এখানে বসবাস করি। ৯৫ সাল থেকে আমরা এই কষ্ট ভোগ করে করে এতদিন পর্যন্ত আসছি। জলবায়ু উদ্বাস্তুদের আবাসনের জন্য কক্সবাজারের বাঁকখালী নদীর কূল ঘেঁষে এই দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। গুলমোহর, গোলাপ কিংবা ঝিনুক ভবনগুলোর এমন নান্দনিক নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রথম পর্যায়ে এখানকার ২০টি ভবনে ঠাঁই হচ্ছে ৬০০ পরিবারের। প্রাথমিক পর্যায়ে এখানে পুনর্বাসন করা হবে এবং ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং যার মাধ্যমে তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাবলম্বী হবে। পুরো প্রকল্পে মোট ভবন হবে ১৩৯টি, আশ্রয় পাবে ৪,৫০০ পরিবার। শুধু উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই নয়, এই এলাকাটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। ১০০ একর জায়গা দিয়েছি আমরা পর্যটন কর্পোরেশনকে। ওখানে 10 তলা একটা শেখ হাসিনা টাওয়ার হবে, যেটা 5 স্টার হোটেল হবে। আমাদের মডার্ন যে শুটকি প্রসেসিং ইউনিট, সেটা কিন্তু এখানে হবে। তো আমাদের এই যে ট্যুরিজম ডেভেলপ করবে, আমাদের শুটকি ডেভেলপ করবে, জলবায়ু উদ্বাস্তুদের এখানে নিয়ে আসা, এটা কিন্তু একটা এ ধরনের ঘটনা। আমি বলছি আবারও যে এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, বিশ্বে এটি প্রথম জলবায়ু উদ্বাস্তুদের জন্য এরকম 5 তলা বিল্ডিংয়ে আশ্রয়ন প্রকল্প। আমার মনে হয় না বিশ্বে কেউ এরকম একটি ব্যবস্থা তৈরি করেছে এই পর্যন্ত। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জাতিসংঘের যে সংস্থা কাজ করছে, সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সে সংস্থার কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও এর কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাই উপকূলীয় জেলা কক্সবাজারে নির্মাণ করা হয়েছে এই আশ্রয়ন কেন্দ্রের, যেখানে সর্বস্ব হারানো মানুষ শান্তিতে বসবাসের স্বপ্ন দেখছেন। শাহ আলী জয়, নিউজ 24, কক্সবাজার। জলাবদ্ধতার দুর্ভোগে অতিষ্ঠ হতে হতে রাজধানীবাসী এখন আর এ নিয়ে অভিযোগও করতে চান না। কেউ কেউ বলছেন একটি নগরীর জীবন বৃষ্টির পানিতে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। বিশ্বে সেই উদাহরণ সৃষ্টি করেছে রাজধানী ঢাকা। এদিকে সরকার ভাবছে ওয়াসা থেকে সরিয়ে রাজধানীর পানি নিষ্কাশন প্রক্রিয়ার দায়ভার সিটি কর্পোরেশনকে দেয়া যায় কিনা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বর্ষণে এমন পরিস্থিতি নগরবাসী দর্শন করছেন বছরের পর বছর। আর ঘন বর্ষায় বৃষ্টির দিনে গণমাধ্যমে বছরের পর বছর শিরোনামে উঠছে এমন ছবি। আর বর্ষা শেষ, বৃষ্টির পানি কোনো মতে নেমে গেল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দুর্দশার কথা ভুলে যাচ্ছেন বছরের পর বছর। এর খেসারত তাই প্রতি বছর নগরবাসীর কপালে অনিবার্য হয়ে দাঁড়ায়। বলে তো কোনো কাজ হয় না, বলছেন নগরবাসীরা। এই অবস্থা একদিনের না, এই অবস্থা যে মানুষ আর স্বাভাবিক দেখতে পারবে, এইটাও মানুষের কাছে ভাবার খুব মানুষ ভাবতেই পারে না কবে স্বাভাবিক। সরকারের ভাবা উচিত, মানুষের জনগণের উপকার দিলে সরকার, কিন্তু আসলে উপকার কত হচ্ছে আমার মনে এমন উপকার হচ্ছে না আপাতত। এখন এই তো বিরাট হিমালয় পর্বতের পাড়ি দেওয়ার মতো মনে হচ্ছে আমাদের কাছে। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ার মতোই রাজধানীর বেশিরভাগ এলাকার অবস্থা এমনই। অভিযোগ করে তো আসলে লাভ হচ্ছে না, কারণ যা হচ্ছে হয়তো দেখতেই পারতেছে, কারো চোখের বাইরে তো না। এখন যারা করার তারাও দেখতে পারতেছে, যারা ভুগতেছে তারা তো দেখতেই পারতেছে। আগে তো এই পানি থাকতো, কোনোভাবেই আমরা পার হইতে পারতাম না, যেমন আমি গতবারই পার হইতে পারিনি, অনেক কষ্ট। এমন জলাবদ্ধতায় বুধবার সকালে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে যুক্ত ছিল ওয়াসা এবং সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষ। নদীর পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে ঢাকা শহরের পানি আপনার নদীতে যাচ্ছে না, এখন উল্টা ব্যাক ফায়ার করছে। তো সে কারণেই আপনার এখানে এই আজকে বিভিন্ন জায়গায়
আপনার রাস্তাঘাট ডুবে গেছে, এই কথা তারা বলতে চাচ্ছে। এবং তাদের এই সত্যতাগুলো আমরা এখন যাচাই করব। অবশ্যই যে দায়িত্ব সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হয় এবং সেটা কি কারণে তখন দেওয়া হয়েছিল, আর এখন আমরা কেন প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের কাছে আবার হ্যান্ড ওভার করা হবে না। এদিন বিকেলে পানি নিষ্কাশনে ব্যবহৃত রাজধানীর বেশ কয়েকটি পাম্প হাউসে ঝটিকা সফরেও যান স্থানীয় সরকার মন্ত্রী এবং ঢাকা সিটির 2 মেয়র। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পদ্মা, যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র, সুরমা সহ প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উত্তর, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে বাঁধ, উঁচু সড়ক কিংবা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। সব মিলিয়ে এক দুর্বিষহ ও মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের। দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে এক চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। চিকিৎসক রাজীবের শ্বাসনালী সহ শরীরের 87% ও তার স্ত্রীর 20% দগ্ধ হয়েছে। রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন, স্ত্রীর অবস্থাও গুরুতর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, এই দুর্ঘটনার বিষয়টি একটু অদ্ভুত, হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণ, এ বিষয়ে কি বলছে? আপনি কথা বলেছেন কিনা কারোর সঙ্গে, কোনো বিশেষজ্ঞের সঙ্গে? আর চিকিৎসকরা কি বলছেন? যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তাদের কি অবস্থা? আসলে শুরুতেই জানাতে চাই যে রাজীব ভট্টাচার্য এবং অনুষা ভট্টাচার্যের যে স্বজনরা রয়েছেন তারা যে কথাটি বলছেন যে হ্যান্ড স্যানিটাইজারের বড় একটি বোতল থেকে ছোট একটি বোতলে আসলে ঢালছিলেন রাজীব ভট্টাচার্য। এরকম একটি সময় হয়তো আশেপাশে কোনো একটা আগুন ছিল, সেটি সিগারেটের আগুন হতে পারে অথবা কয়েলের আগুন হতে পারে। সেটি যে আগুনের উৎসটা কি সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। সেটি থেকে আসলে হ্যান্ড স্যানিটাইজারে আগুন লেগে আগুন ধরে যায়। এবং হ্যান্ড স্যানিটাইজার যে একটি দাহ্য পদার্থ এটি কিন্তু বিশেষজ্ঞরা বহুবারই আসলে বলেছেন। আর এখানকার চিকিৎসকরা আসলে যে কথাটি বলছেন যে যেমনটি আপনারা বলছিলেন যে 87% পুড়ে গেছে শ্বাসনালী সহ রাজীব ভট্টাচার্যের এবং 20% অনুষা ভট্টাচার্যের। তো তাদের দুজনের অবস্থাই বেশ গুরুতর। সুতরাং সময়ই আসলে বলে দেবে যে তাদের পরবর্তী সময় কি হতে পারে। আর আরেকটি বিষয় যেটি জানা গেছে যে রাজীব ভট্টাচার্য এবং অনুষা ভট্টাচার্য দুজনেই চিকিৎসক ছিলেন। একজন রাজীব ভট্টাচার্য তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন এবং অনুষা ভট্টাচার্য কিন্তু চক্ষু ইনস্টিটিউট একটি বেসরকারি হাসপাতালে তিনি আসলে কর্মরত ছিলেন। এবং এই দুইজনই চিকিৎসক ছিলেন, কিন্তু তারপরেও তাদের বাসায় এরকম ঘটনা ঘটায় বেশ দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক যারা রয়েছেন এখানকার তারা। কারণ চিকিৎসকরা অনেক বেশি সাবধান থাকবেন এটাই আসলে ধরে নেয় সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যারা বার্ন ইউনিটের আশেপাশে রয়েছেন ঘটনাটি যারা জানেন তারাও কিন্তু বেশ দুঃখ প্রকাশ করছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও এখন তাদের অবস্থার কখনো উন্নতি হবে সেটি আসলে চিকিৎসকরা সময় গেলেই বলতে পারবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সজল, অসংখ্য ধন্যবাদ। অন্তরা বিশ্বাস যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে, জানাচ্ছিলেন রাজধানীতে দুজন হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট আগুনে অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন দুইজন, জানাচ্ছিলেন তাদের অবস্থা। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিভিএফআর মনোনীত 4 জন দূতের অন্যতম সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্য 3 জন হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপনু। নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন লেকে পোনাগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারা দেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ।
চলতি মাসের 27 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গভবন লেকে মাছের পণ্য অবমুক্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মসূচি চলাকালে বিপন্ন মাছ সংরক্ষণে বিনামূল্যে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের জার্ম প্লাজমা বিতরণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মোবাইল ফোন, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রতারক চক্রের মূল হোতা সহ 12 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি। তিনি বলেন, চক্রটি ফেসবুকে চ্যাটিং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সহযোগী বাংলাদেশি এক নারী। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হয়েছেন এমন ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে নাইজেরিয়ান পরিচয় দেয়া এই 12 প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি। এদের বেশিরভাগই পাসপোর্ট কিংবা ভিসা নেই। বুধবার এক সংবাদ সম্মেলনে সিআইডির এই কর্মকর্তা জানান, চক্রটি বিদেশ থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও মূল্যবান উপহার পাঠানোর এয়ারলাইন্স ডকুমেন্ট পাঠিয়ে বিমানবন্দর কাস্টমস থেকে রিসিভ করতে বলে। পরে গ্রেপ্তার হওয়া নারী কাস্টমস অফিসের পরিচয় দিয়ে শুল্ক বাবদ টাকা চায়। একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট মহিলা, তিনি এই বিদেশি যে ব্ল্যাক আফ্রিকান যারা বাংলাদেশে আছে তাদের সঙ্গে মিলে এই প্রতারণার কাজটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এরা প্রত্যেকেই বলছেন তারা আসলে নাইজেরিয়ান, বাট স্টিল উই হ্যাভ ডাউট, কারণ মাত্র 3 জনের কাছ থেকে পাসপোর্ট পাওয়া গেল এবং কারোর ভিসা নাই। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 5টি ল্যাপটপ, অসংখ্য সিম ও 14টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছে সিআইডি। ফরেনার্স কন্ট্রোল অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে। বাংলাদেশে যে দণ্ডবিধি বা যেভাবে আছে, আপনি যদি কোনো অপরাধীকে আশ্রয় দেন তাহলে কিন্তু আপনি হারবারিং বা আশ্রয়দাতা হিসেবে আপনি কিন্তু অপরাধের অংশ হিসেবে হয়ে যাচ্ছেন। না, আমরা ডেফিনেটলি এই কেসগুলো যেহেতু আমাদের হাতে এখন আছে, আমরা আরো ডিটেইলে যাব। বাড়ি ভাড়া দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক স্থাপনে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান সিআইডির এই কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বগুড়ার কাহালু থেকে 10টি পিস্তল ও শতাধিক ফেন্সিডিল উদ্ধার করেছে এপিবিএন। এই ঘটনায় চালক ও হেলপার সহ 3 জনকে আটক করা হয়েছে। এপিবিএন জানায়, গোপন খবরে কাহালু উপজেলার হাগদুবুড়া এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া এপিবিএন এর পুলিশ সুপার জয়নুল আবেদিন। ওই এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন একটি রাস্তায় ট্রাকে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে 10টি ম্যাগাজিনও ছিল। ট্রাকটি জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র অবসর আফসার চৌধুরীর মালিকাধীন। এপিবিএন জানিয়েছে, অস্ত্রের চালানটি গাজীপুর যাচ্ছিল। দেশে বন্যা পরিস্থিতির অবনতি হলেও মানুষের জীবন বাঁচাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে যোগ দিয়ে তিনি কথা বলেন। তলিয়ে গেছে আপনার কই সেই ত্রাণ, আপনার উন্নয়নের ছোঁয়া আজকে ওই কি বলে সম্রাটদের পকেটে যায়, আজকে সাহেবদের পকেটে যায়। সেই উন্নয়ন কেন ওই যাদের চর ভেসে গেছে, যাদের বাড়িঘর ভেসে গেছে, যাদের আপনার গোয়ালের গরু ছাগল ভেসে গেছে, তাদের কাছে তো পৌঁছায় না। তাদের সামান্য কিছু যেটা দেন তার থেকেও 500 টাকা, 1000 টাকা আপনার নেতারা মেরে দেয়। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাস সহ চলমান কাজ জনস্বার্থে ঈদের আগের 7 দিন ও পরের 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদকে সামনে রেখে দেশের সড়ক মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশ দেন। আগের 7 দিন ও পরের 7 দিন ফ্লাইওভার, আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস র্যাপিড ট্রানজিটের যে কাজ চলছে, সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত এই কয়দিন কাজ। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন গৃহিণী সূচনা রহমান। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে সূচনার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয় সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7। এই নিয়ে সিজন 7-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন 6 জন ক্রেতা। তারা হলেন গাজীপুরের ওয়াজেদ আলী, নওগাঁর সোলাইমান হক, রাঙামাটির চাইথুয়াইং মার্মা, দিনাজপুরের রণজিৎ চন্দ্র রায় এবং চট্টগ্রামের নাজিম উদ্দিন। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। খেলার খবর। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপ। মাঠের বাইরের প্রস্তুতিটাও শেষ করে এনেছে বসুন্ধরা কিংস। এবার মাঠের অনুশীলনে নামার পালা। দেশের অভিজ্ঞ কোচ ও ফুটবল বিশ্লেষক শফিকুল ইসলাম মানিকের মতে যত দ্রুত টিম কম্বিনেশন ঠিক করা যাবে ততই মঙ্গল দেশের ফুটবলের জায়ান্টদের জন্য। আর কিংসের মূল চিন্তার কারণ হতে পারে স্বাগতিক মালদ্বীপের 2 ক্লাব। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।